আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি মার্ক রহমান। শনিবার থেকে সারা দেশে চলা যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে এখনো পর্যন্ত 1409 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে গাজীপুরে গ্রেফতার হয়েছে 182 জন, যার 79 জনে আওয়ামী লীগের নেতাকর্মী বলে জানা গেছে। রোববার রাত 12টায় জেলার শ্রীপুর উপজেলা থেকে সিরাজগঞ্জ 6 আসনের সাবেক এমপি চয়ন ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল গ্রেপ্তার হয়েছেন। রোববার ভোরে গ্রেফতার হন শেরপুর জেলা উলামা লীগের সভাপতি নুরুল ইসলাম সহ ছাত্রলীগের 2 নেতা। পটুয়াখালীর কলাপাড়ার লালুয়া ইউনিয়ন শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন গাজীকে গ্রেপ্তার করা হয়েছে। রাঙামাটিতে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনসুর আলী সহ 3 জন আটক হয়েছেন। চট্টগ্রামের বাঁশখালীতে গ্রেফতার হয়েছে 2 জন। এছাড়াও নোয়াখালীর হাতিয়ায় এই অভিযানে ইউপি চেয়ারম্যান সহ 5 জনকে আটক করা হয়েছে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে গাজীপুরের কালিয়াকৈর থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব। গাজীপুরে এমপি চয়ন সহ 182 জন গ্রেফতারের বিষয়ে আর কি তথ্য আপনার কাছে রয়েছে জানাবেন? জি মারফি, আপনি জানেন গত 2 দিন ধরে গাজীপুর যে ডেভিল হান্ট অভিযান শুরু হয়েছে, সেই অভিযানে কিন্তু গত রাতে জেলা গাজীপুর জেলা পুলিশ সুপারের তথ্য মতে জানা গেছে যে গাজীপুর জেলা পুলিশ 21 জন এবং মেট্রো গাজীপুর মহানগর মেট্রো থানা 79 জন, মোট 100 জন গ্রেপ্তার করা হয়েছে। এর আগেও শনিবার রাতে কিন্তু আরো বেশ কয়েকজন 81 জন গ্রেপ্তার করা হয়েছে। মোট এ নিয়ে গাজীপুরে কিন্তু 180 জন গ্রেপ্তার হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর পুলিশ সুপার। তবে আমি একটি কথা বলে রাখি, সবচেয়ে আলোচিত খবর হলো যে গত রাত 12টার দিকে গাজীপুরের শ্রীপুর এলাকায় খায়রুল ইসলামের যে ভবন রয়েছে 6তলা ভবন, সেই ভবনের 4তলা ভবন থেকে কিন্তু সিরাজগঞ্জের 6 আসনের যে এমপি চয়ন ইসলাম তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। প্রথমে তো মূলত যে বৈষম্য শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু সংবাদটি জেনেছেন যে ওই ভবনেই গাজীপুর সিরাজগঞ্জের যে 6 আসনের এমপি তিনি অবস্থান করতেছে। তারপরে কিন্তু সেই শিক্ষার্থী পুলিশকে খবর দেয়, পুলিশ এবং শিক্ষার্থী মিলে সেখানে অভিযান চালিয়ে সেই চয়ন ইসলামকে গ্রেপ্তার করা হয়। এরপর গাজীপুরের যে ডেভিল হান্ট অভিযান, সেই অভিযান কিন্তু এখনো অব্যাহত রয়েছে। এইদিকে পুলিশের সাথে আমি কথা বলেছি, তারা জানিয়েছেন যে এই অভিযান প্রতি রাতেই হবে এবং যে পর্যন্ত সেই ঘটনা যে মুক্তিযুদ্ধ বিষয়ক সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বাসায় যে বৈষম্য ছাত্ররা হামলা শিকার হয়েছে, সেই হামলাকারীদের গ্রেপ্তার যে পর্যন্ত না করা হবে এ পর্যন্ত গাজীপুরে কিন্তু এই অভিযান অব্যাহত থাকবে। জি মারুফ, এই ছিল গাজীপুর থেকে ডেভিল হান্ট অভিযানের সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। রাজধানীর যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও তৃণমূল বিএনপির চেয়ারপারসন শামসের মবিন চৌধুরীর 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে ছাত্র জনতার মিছিলে নির্বিচার গুলিবর্ষণে পুলিশ কর্মকর্তার ছেলে ইমাম হাসান তাইমকে হত্যার অভিযোগে করা মামলায় যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান, সাবেক সহকারী পুলিশ কমিশনার তানজিল আহমেদ ও এসআই শাহাদাত হোসেনের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় সাজার বিরুদ্ধে করা আপিলে খালাস পেয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহবুবুর রহমান। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডে হাইকোর্টে ফাঁসির দণ্ডপ্রাপ্ত 20 আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু হয়েছে। বিচারপতি AK-M আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েতুল হোসেনের দ্বৈত বেঞ্চে এই শুনানি শুরু হয়। এর আগে এই মামলায় 2021 সালের 8 ডিসেম্বর রায় দেন ঢাকার বিচারক আদালত। রায়ে 20 জনকে মৃত্যুদণ্ড এবং 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। বুয়েটের ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র আবরার থাকতেন শেরেবাংলা হলের 1011 নম্বর কক্ষে। সেখান থেকে ডেকে নিয়ে 2019 সালের 6 অক্টোবর রাতে তাকে
পিটিয়ে হত্যা করে বুয়েটের ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। রাত ৩টার দিকে হলের সিঁড়ির করিডোর থেকে তার লাশ উদ্ধার করা হয়। ফেসবুকে ভারত বিরোধী স্ট্যাটাস দেওয়ার জেরে এই হত্যাকাণ্ড ঘটে। আদালতের আদেশের পরও ওয়ার্কশপের কাজ করতে গিয়ে ৩.৫ বছর আগে হাত হারানো ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার ১৩ বছর বয়সী শিশু নাইম হাসান নাহিদকে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ না দেওয়ায় কারখানার মালিক হাজী ইয়াকুবকে তলব করেছেন আপিল বিভাগ। আগামী ২১ এপ্রিল তাকে হাজির করতে কিশোরগঞ্জের এসপিকে নির্দেশ দেওয়া হয়েছে। এক আদালত অবমাননার আবেদনের শুনানি নিয়ে সোমবার বিচারপতি মোহাম্মদ আশফাকুর ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। গত বছরের ১৯ নভেম্বর ওয়ার্কশপের কাজ করতে গিয়ে ৩.৫ বছর আগে হাত হারানো ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার ১৩ বছর বয়সী শিশু নাইম হাসান নাহিদকে ৩০ লাখ টাকা ফিক্সড ডিপোজিট করে দিতে হাইকোর্টের রায় বহাল রাখেন আপিল বিভাগ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সরাসরি সাক্ষাৎ সহ ৩ দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যাওয়ার পথে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের আটকে দিয়েছে পুলিশ। ক্ষতিগ্রস্ত প্রবাসীদের মধ্যে আরব আমিরাত ফেরত ও অন্যান্য দেশ থেকে ফেরত প্রবাসীদের রয়েছেন। এই মুহূর্তে ঘটনাস্থল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাদিয়া কানিজ। সাদিয়া, দাবি আদায় কি বলছেন প্রবাসীরা, জানাবেন। মারফি, আপনি জানেন গত ৭ ফেব্রুয়ারি ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়েছিল ক্ষতিগ্রস্ত যেসব প্রবাসীরা আছেন তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাতের কথা বলেছিলেন। ৪৮ ঘন্টা পার হয়ে গেলেও কিন্তু তাদের যে সব দাবি দেওয়া আছে সেগুলো পূরণ না হওয়ায় আজ সকাল ১০টায় ইন্টারকন্টিনেন্টালের এই মোড় থেকে প্রধান উপদেষ্টার বাসভবনে যাওয়ার মুখে আসলে পুলিশের বাধার মুখে পড়েন ক্ষতিগ্রস্ত প্রবাসীরা। ওনাদের মধ্যে কিন্তু যারা আছেন তারা বিভিন্নভাবে বিভিন্ন সময় আসলে প্রবাস জীবন পার করে ক্ষতির সম্মুখীন হয়েছে এবং সৌদি আরব এবং অন্যান্য দেশ থেকে তাদেরকে যে ফেরত পাঠানো হয়েছে সেসব প্রবাসীরাও এখানে আছেন এবং তারা বলছেন তাদের আর্থিকভাবে তারা বিভিন্ন সময় ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং এছাড়াও তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে ক্ষতির সম্মুখীন হলেও প্রশাসনের রাষ্ট্রের পক্ষ থেকে তারা সাহায্যের হাত পাননি। এই কারণেই কিন্তু তারা আজ প্রধান উপদেষ্টার সাথে দেখা করার জন্য আসলে এখানে এসে দাঁড়িয়েছেন, কিন্তু পুলিশের বাধার মুখে তারা আটকে যান। এখানে কিন্তু আমরা দেখেছি যে প্রবাসীরা বিভিন্ন রকম স্লোগান দিচ্ছে। তাদের স্লোগান, যেসব প্রবাসীরা এখানে এসে একত্রতা ঘোষণা করেছে তারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকম স্লোগান দিতে আমরা দেখেছি এবং তারা কিন্তু আসলে বলছেন যে তাদের আর্থিকভাবে যেসব ক্ষতি হয়েছে সেসব ক্ষতিপূরণ করা, তাদেরকে একটি স্থায়ী সমাধানের আশা কিন্তু আসলে প্রবাসীরা করছেন এবং যতক্ষণ না প্রধান উপদেষ্টার সঙ্গে তারা দেখা করতে পারেন ততক্ষণ আসলে এখান থেকে তারা সরবেন না এমনটি বলেছেন এবং তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাবেন এই ঘোষণা দিয়েই আসলে তারা আন্দোলন করছে। যদিও এখানে আমরা দেখেছি সকাল 10টা থেকেই তারা স্লোগান দিচ্ছে, তারা তাদের দাবি কিন্তু এখন পর্যন্ত তারা আসলে রাষ্ট্রের পক্ষ থেকে বা প্রধান উপদেষ্টার কোনো মহল থেকে তারা কোনো আশ্বাস পাননি। সেই কারণে কিন্তু তারা এখানে দাঁড়িয়েছেন এবং আন্দোলন চালিয়ে যাবেন এমনটি আসলে জানাচ্ছেন। তো মারফি, ইন্টারকন্টিনেন্টালের মোড় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করবে বিএনপি। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনে যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে বিএনপি নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে দলের অবস্থানের কথা তুলে ধরবেন। এর আগে শুক্রবার দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় স্থায়ী কমিটির জরুরি বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে ধানমন্ডি ৩২ সহ সারা দেশে অগ্নিসংযোগ, ভাঙচুর, সংস্কার কমিশনের প্রতিবেদন ও সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা হয়। এসব বিষয়ে দলের অবস্থান তুলে ধরতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়। এদিকে নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং ফ্যাসিবাদীদের নানা ষড়যন্ত্র মোকাবেলার দাবিতে সারা দেশে সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। আগামী 12 থেকে 25 ফেব্রুয়ারির মধ্যে 8 দিনে 64 জেলায় এই কর্মসূচি পালন করা হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে
কোথায় কবে সমাবেশ এবং কেন্দ্রীয় নেতারা কে কোথায় বক্তব্য দিবেন তা জানানো হয়েছে। সুদ হার অপরিবর্তিত রেখে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে 2024-25 অর্থ বছরের দ্বিতীয়ার্ধের জন্য মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক। আজ বিকেল 3টায় গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই মুদ্রানীতি ঘোষণা করবেন। রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংকের গভর্নর হওয়া ডক্টর আহসান এইচ মনসুর প্রথমবারের মতো মুদ্রানীতি ঘোষণা করবেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, গভর্নর মুদ্রাস্ফীতি ব্যবস্থাপনা, বেসরকারি খাতের ঋণের প্রবাহ বৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করার ক্ষেত্রে বর্তমান এমপিএস এর ফলাফল সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করবেন। চট্টগ্রাম নগরীর বলুয়ার দিঘির পশ্চিম পাড়ে জাফর সওদাগর কলোনিতে অগ্নিকাণ্ডে মোহাম্মদ ইলিয়াস ও পারভিন আক্তার নামে দুজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় অসুস্থ আরও 3 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকালে নগরীর সওদাগর কলোনিতে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল মালিক জানান, ভোর 6টা 42 অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল 8টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কলোনির 5টি কাঁচা ঘর পুড়ে গেছে। এতে প্রায় 15 লাখ টাকার ক্ষতি হয়েছে। এদিকে আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 1:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।